স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। ইস, বুড়ির ঢং কত! শাহাদ হাসছে দিয়ার ঢং দেখে। দিয়া মুখ ভেঙচি দিয়ে বলে, হাসবেন না নিভিয়ান মশাই? আরো দেখবেন দাদা সাহেব কিভাবে রোম্যান্স করে। কিভাবে? শাহাদ উৎসুক দৃষ্টিতে শোয়া থেকে উঠে বসল। দিয়া ঢং করে শাহাদের হাত ধরে বলে, আপনি এখানে দাঁড়ান, আমার কোমরে হাত দিয়ে আমার দিকে ঝুঁকে বলেন, ও আমার দিলরুবা, তুমি তো অপরূপা, তুমি আমার জানেরই জান, পরাণের পরাণ। শাহাদ অনুকরণ করে বলল, ও আমার ফারা, তুমি অপরূপ, তুমি আমার জানেরই জান, পরাণের পরাণ। দিয়া বলে উঠল, আহা, মুরাদের বাপ, আপনার কি ভীমরতি ধরছে? মেহতাব বিবি এসে পড়বে তো, ছি ছি ছি, লজ্জা। শাহাদ তাল মিলিয়ে বলে, ইস কি লজ্জা! আর কিচ্ছু হবে না, আসুক কেউ, আমি আমার বউকে আদর করবো এখন। দিয়া ভ্রু কুচকে বলে, সিন থেকে বেরিয়ে আসেন মশাই। কিসের কি? আমি এখন ব্যস্ত সিনে, বিরক্ত করবে না, মুড চলে এসেছে। দিয়া নিজেকে ছাড়াতে চেয়েও পারল না। শক্তপোক্ত পুরুষালী হস্ত আঁকড়ে ধরল। লজ্জালো দিয়া নিজেকে আড়াল করলো মানুষটার মাঝে। প্রতিদিনের এই ভালোবাসাময় স্পর্শ দিয়াকে ভুলিয়ে দিয়েছে দিয়ার আপন মানুষ না থাকার কষ্ট। মৃদুমন্দ বাতাস ভেসে আসছে বারান্দা দিয়ে। বিয়ের পর থেকে গত 1 মাস শাহাদ প্রতিটি মুহূর্তে মাতিয়ে রেখেছে অবিরাম সুখে। শাহাদের আকাঙ্ক্ষিত নারী এই ফারহানা মেহতাব দিয়া ভালোবেসে স্ত্রীর নাম দিয়েছে ফারহা, যার নামের অর্থ সুখ। রাশেদ চলে যাবার পর ভুলেই গিয়েছিল ভালো থাকা। দিয়া এসে শাহাদের জীবনটাকে সুখে রাঙিয়ে দিয়েছে, তবে এই সুখের মেয়াদ ছিল মাত্র 1 মাস। সেদিন রাতেই ঘটে যায় ভয়াতুর হৃদয় কাঁপানো ঘটনা। সেই সত্যতা বের করতেই এখন মুখোমুখি হবে নোমানের। শাহাদের আত্মা কেঁপে উঠেছিল সেদিন প্রণয়নীকে নোমানের বুকে দেখে। এখনো বিশ্বাস হয় না। ইস, যদি ভুল হতো সেই চিত্র, যদি মিটে যেত সেই দিন, যদি এমন হতো। আমার কোনো দিন জীবনে আসেনি, কিন্তু সম্পূর্ণভাবে সব রকমের ভ্রমকে ছাপিয়ে ঘটে যাওয়া ঘটনা সত্যি প্রমাণিত হয়েছিল নোমানের কথায়। হ্যাঁ ভাইজান, আমার আর দিয়ার সম্পর্ক চলছে। শেফালি চেঁচিয়ে বলেছিল, আমি ভাবিকে আরও অনেকবার দেখেছি নোমানের সাথে ঘনিষ্ঠভাবে। আমার জীবনের সুখ কেড়ে নিয়েছে এই মেয়ে ভাইজান, এক্ষুনি বের করে দিন। দেহার চুল ধরে সেদিন শেফালি কোষে থাপ্পড় মেরেছিল, লাথি দিয়েছিল পিঠ বরাবর। তবে মহান রবের ইচ্ছায় হয়তো আরও মহান অন্তঃসত্ত্বা হওয়ার খবর সেদিনই পেয়েছিল। জটিলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে 9 মাস। শর্ত মতে শেহজার 1 বছর হলে শাহাদের সাথে বিচ্ছেদ হবে দিয়ার। মাত্র 2 মাস সময় আছে। এখন শেহজার 10 মাস। সকল সম্পর্কে এখন ছেড়ে যাবে। শাস্তি পেতে হবে অপরাধীকে, হোক সে দিয়া অথবা শেফালি অথবা নোমান। পুরনো বিল্ডিং, কাজ বন্ধ কয়েক বছর। কনস্ট্রাকশনের কাজ চলছিল হয়তো। চারপাশে স্যাঁতস্যাঁতে ইট, বালু, রড ছড়ানো ছিটানো। দোতলার গোপন কামরায় উপস্থিত সবাই। 1 বালতি পানি ঢালা হলো নোমানের মুখে। কালো পাঞ্জাবি পরনে, হাতা গুটিয়ে মুখোমুখি বসে আছে শাহাদ। ফুলে আছে হাতের পেশিগুলো। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে পাভেল, হামসা সহ আরো বিশ্বস্ত কয়েকজন। নোমান পিটপিট নয়নে তাকিয়ে দেখে সামনে বসে থাকা মানবকে। অন্তরাত্মা কেঁপে উঠছে। চিনতে পেরেছিস? কাটকাট প্রশ্নে নোমান এখনো নিশ্চুপ। চোখে মুখে বিস্ময়, ভাবতে পারেনি আগের দিন কিডন্যাপ করে এখানে নিয়ে আসা হবে। সাক্ষাৎ মৃত্যুদূত মনে হচ্ছে সাবেক মালিককে। পাভেল একটা থাপ্পড় দিয়ে বলে, বসের প্রশ্নের উত্তর দে। নোমান পাভেলের দিকে কটকট চোখে তাকিয়ে বলে, বেশি বাড়ছস না, তোর এই জায়গায় আমিও ছিলাম, লাঠি মেরে নামিয়ে দিছে। আরে মাদারচোদ, তুই তো নেমো কারাম, যার নুন খাইছস তারই পিঠে ভিসে ছুরি মারছস। তোর কি মনে হয় সবাই তোর মতো? নোমান অট্ট হাসিতে ফেটে পড়ছে। হাসতে হাসতে বলে, এমপি সাহেব, আপনি হলপ করে বলেন তো, আমি কি সত্যি বেইমান ছিলাম? আপনার জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রাখিনি? আপনি বাইরের শত্রু ধরেন
ঘরে তো কাল সাপ পুষেন, 2টা কাল নাগিনী দুধ কলা দিয়ে পালতেছেন, সেই কথা কি অগোচরে থেকে যাবে? শাহাদ পাভেলের দিকে তাকিয়ে বলে। ওরে নাটক কম করে আসল কথা ছাড়তে বল। নোমান হাসি থামিয়ে বলে। আপনি আমারে কেন আটকেছেন আমি জানি, বাকি সব কথা পরে বলবো। আগে একটা পাপ মোচন করি। বাবিমা নির্দোষ, উনি আমার বয়সে ছোট হলে মাতৃস্থান সমতুল্য। আমি এই পাপের বোঝা আর টানতে পারবো না। আর বাকি রইল সেদিনের কথা। আমি আপনার সব কথা রাখবো, তবে আমাকে একটা কথা দিতে হবে। সকলে বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে শাহাদের উত্তরের অপেক্ষায়। নোমানের দিকে ভ্রু কুঞ্চিত নেত্র নিক্ষেপ করতেই নোমান বলে। আমি এখানে থাকবো না, আমাকে বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। পাভেল প্রবল বেগে একটা ঘুষি দিল নাকে। তাল হারিয়ে চেয়ার সমেত নিচে পড়ে গেল নোমান। ক্ষেপে উঠে পাভেলকে গালি ছোড়ে। পাভেল চেঁচিয়ে বলে। তোর সাহস হয় কি করে, তুই বসের সামনে শর্ত রাখিস? নোমান নিচে পড়ন্ত অবস্থায় বলে। এর জন্য কারো ভালো করতে নেই, কইব না কিছু। সরবাল মাইরা ফেল আমারে। শাহাদ পাভেলকে ধমকে বলল। এত উত্তেজিত হলে তো চলবে না, উঠা ওকে, কি বলতে চাই শোন। হামজা আর পাভেল চেয়ার ধরে উঠল। নোমানের নাক দিয়ে রক্ত ঝরছে। হামজা একটা টিস্যু ধরল নোমানের নাকে, এক হাত খুলে দেওয়া হলো। নাকের টিস্যু চেপে ধরে বলে। বস, অনেক অপরাধ করেছি, মাপ চাইব। তবে সবচেয়ে বড় অপরাধ করেছি আপনার বোনকে বিয়ে করে। বিদেশ যেতে চেয়েছি কারণ আমি জানি আমার ছেলেটার ভবিষ্যৎ আপনি চাইলে গুছিয়ে দিতে পারবেন। ওর মান নষ্ট করে ফেলবে, এমন অনেক কিছুই আমাদের অজানা। আমাকে আর আবিরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিলে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। আমার কেউ নেই, না বাবা মা আছে, না ভাই বোন। থাকার মধ্যে ছিলেন আপনি আর পাবেল। গত 1 বছর লুকিয়ে বেরিয়েছি। কার থেকে জানেন? শাহাদ সহ সকলে এখন বিস্মিত। নিজেকে শান্ত করে শুধায়। কার থেকে? আপনার বোন। সেদিন ভাবিমা আমাকে নয়, পিছন থেকে আপনাকে জড়িয়ে ধরেছিল। বারান্দায় আপনার জায়গায় আমি ছিলাম। আপনি হয়তো লক্ষ্যই করেননি, শেফালি আমাকে এবং আপনাকে একই পাঞ্জাবি উপহার দিয়েছিল শিফার জন্মদিন উপলক্ষে। আপনি সেই সময়টা বারান্দায় যান, শেফালির প্ল্যান মোতাবেক আমি তখন গিয়েছিলাম। আমাকে একটা তুরুপের দাস হিসেবে ব্যবহার করেছে আপনার বোন। আপনার বোনের আসল প্রেমিক তো বাইরে, আর আমার ছেলেটা ওর ট্রাম্প কার্ড। শাহাদ বজ্রনাদের মতো চমকে উঠেছে। এক একটি বাক্য কানে কাটা বিঁধে দিচ্ছে। নোমান পুনরায় বলে। সাবধান হয়ে যান। সেদিন বাধ্য হয়ে বলেছিলাম আমার আর ভাবের সম্পর্ক চলছে। আমার পিছুটান ছিল একটা, তা না হয় অন্য কখনো বলবো। আমি শেফালি যা বলেছে তাই করেছি। যদি পারেন ভাবিমাকে মাফ করে দেবেন। আমার ছেলেটাকে দেখে রাখবেন। আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আপনার কাছে সত্যটা বলবো বলেই নিজেকে বাঁচিয়ে রেখেছি। পরদিন আমি কেন গায়েব হয়ে গেলাম এই প্রশ্ন কেন কখনো নিজেকে করেননি? করলে হয়তো উত্তর পেয়ে যেতেন। আমি গায়েব হইনি, আমাকে মেরে ফেলার জন্য উঠিয়ে নেওয়া হয়েছিল। আর সাহায্য করেছিল আমার ভালোবাসার শেফালি। বলেছিল মেরে লাশ গায়েব করে দিতে। হয়তো বোন বলে বিশ্বাস করবেন না, কিন্তু এটাই বাস্তব। শাহাদ উঠে দাঁড়ায় চেয়ার থেকে। পাভেল এবং হামজাকে বলে। সুরাইয়ার সাথে নোমানের বিয়ের ব্যবস্থা কর। আমি দেখি আবিরকে বের করে আনার সুযোগ পাই কিনা। 3 জনের পাসপোর্ট ভিসার ব্যবস্থা কর। পাভেল থতমত খেয়ে বলে। কোন সুরাইয়া? তোর বোন। বস, নোমান আর সুরাইয়ার সম্পর্কটা আবির হওয়ার পর হয়েছে, আমি সেই খবর রেখেছি। শেফালির ব্যবহার সম্পর্কে আমি জানতাম। নোমান আর সুরাইয়ার কথা লুকাবে এটাও জানতাম। যা করার তাড়াতাড়ি কর। শেফালি এত উগ্র কেন হয়ে উঠছে আমিও জানতে চাই। আমার রক্ত আমার সাথে বেইমানি করছে, অথচ আমি বেইমান খুঁজে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায়। নোমানের করুণাময় চাহনিতে শাহাদ তাকায়নি। পাভেল মুখের উপর না করতে পারছে না। বন্ধু হিসেবে নোমান ছিল সেরা। বছর 3 আগে সুরাইয়ার সাথে নোমানের বিয়ের কথাও বলবে ভেবেছিল। যখন জানতে পারলো শেফালিকে পছন্দ করে, নিজেই পিছিয়ে গিয়েছিল। সুরাইয়া হস্টেলে থাকে, পরিবার না থাকাতে 2 ভাই বোন মানুষ হয়েছে এতিমখানায়। আচ্ছা, সুরাইয়া কি করে নোমানের সাথে যোগাযোগ রাখলো? এসব নিয়ে ভাবনা পরে হবে ভেবে নিজেকে শান্ত করলো পাভেল। শাহাদ ফিরে চলে আসতে চাইতেই পেছন দিক থেকে ভেসে এলো পরিচিত ডাক। ভাইজান।
পেছন ফিরতেই দেখে নোমান তাকিয়ে আছে। পাভেলের দিকে তাকিয়ে বলে, ভাই একবার খুলে দে, পালাবো না, আবার বেঁধে দিস। পাভেল ইশারা পেয়ে খুলে দিতেই নোমান শাহাদের পা জড়িয়ে ধরেছে। শাহাদ অনর অটল প্রস্তরের মতন কঠিন হয়ে দাঁড়িয়ে আছে। নোমান ভাঙা ভাঙা গলায় বলে, মাফ করে দেন ভাইজান, অনেকবার সুইসাইড করতে গিয়েছি। আবির আর সুরাইয়ার চেহারা বাসলেই পারতাম না। আমি একমাত্র যোগাযোগ রেখেছি সুরাইয়ার সাথে। আর আমি জানি মেয়েটা আমাকে এতটা ভালোবাসে যে আমাকে বাঁচাতে আপনাকে আমার খবর দিয়েছে। হয়তো একটা বিশ্বাস ছিল আপনি আমার ক্ষতি করবেন না। তবে আপনাদের আজ যা বললাম তা কেউ জানে না। বাবিমা পবিত্র ভাইজান। গম গমে গলায় শাহাদ বলল, আমি জানি তার চরিত্রে আমি নিজেও দাগ লাগাইনি, কাউকে লাগাতেও দিব না। হামজা তৎক্ষণাৎ প্রশ্ন করল, তাহলে এত দূরত্ব কেন বস? সেই কৈফিয়ত কি তোকে দিব? সরি বস। হসপিটালের করিডোরে বসেই দেখতে পাচ্ছে আপনজনদের আর্তনাদ। কত মানুষের কত আপনজন হারিয়ে গিয়েছে। সামনে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে কারোর পিতার লাশ, ছেলে মেয়ে ব্যাকুল দিশেহারা। বন্ধুর সাথে রক্ত দিতে এসেছে লিমন। সাদা কাপড়ে ঢেকে রাখা মানুষটাকে দেখে মনে পড়ে গেল লিমনের বাবার কথা। মাথা নত করে বসে আছে। সন্তানদের আহাজারি সহ্য হচ্ছে না। লিমন উঠে দাঁড়িয়ে চলে যায় কাউন্টারে। একপাশে দাঁড়ায় আচমকা চোখ পড়ে গলায় স্টেথো চাপানো নারীর দিকে। ঠোঁটে ফুটে উঠল উজ্জ্বল হাসি। ছুটে আসলো রমণীর দিকে। একেবারে সামনে দাঁড়িয়ে সালাম দিতেই রমণী চমকে উঠল। বিস্মিত নয়নে প্রশ্ন ছুড়ল, তুমি এখানে? রক্ত দিতে এসেছি। কাকে? আমার বন্ধুর খালাকে। বেবি হবে তো তাই। ও, কত নাম্বার বেডের পেশেন্ট? তা তো জানি না। ঠিক আছে, দাও আমি গেলাম। এমা, এটা কেমন অপমান! আপনাদের বাড়িতে এসেছি, নাস্তা করাবেন না? এই হসপিটাল আমোদ ফুর্তির জায়গা নয়। সরি, একটা কথা বলি, আমার ব্লাড ফোবিয়া আছে। এই প্রথম দিব। বন্ধু জোর করাতে নিষেধ করতে পারেনি। আপনি থাকবেন একটু পাশে? না। আপনার হাতের কি অবস্থা? ভালো। রেস্টে থাকতে পারেন, ভালো হতো। অহেতুক কারণে সময় নষ্ট করি না আমি। আসছে। হন হন করে চলে গেল তাহি। লিমন মন খারাপ করে বেঞ্চিতে বসলো। প্রকৃতপক্ষে ভয় পাচ্ছে। ভয়কে জয় করতে কিছুক্ষণ তাহির সাথে ভাব জমাতে চাইল। সুই দেখলেই ভয়ে চেপে ধরে। সেলফোন বের করে ফোন দিল উপর মহলে। ভাইজান, কি হয়েছে? ব্লাড দিতে আসছি। তো ভয় লাগছে। অ্যাড্রেস টেক্সট করো। লিমন ফোনটা কেটে দিয়ে সাথে সাথে ঠিকানা পাঠিয়ে দিল। জানতোই মানুষটা না করে না, হয়তো একটা ব্যবস্থা করবে ভাইয়ের জন্য। কিছুটা সময় ব্যয় হতেই চলে আসে শাহাদ। শরীরে পানি টানা। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু শাহাদের তো ভেজার কথা না। গাড়ি করে এলে বৃষ্টি পেল কি করে? শাহাদ সামনে আসতেই পিঠ সোজা করে দাঁড়িয়ে উঠল। ভাইজান, ভিজে গিয়েছেন তো? ব্যাপার না, রিক্সায় এসেছি তাই ভিজে গিয়েছি। চলো আগের কাজ শেষ করো। রিস্কাই কেন ভাইজান? গাড়ি দিয়ে পাভেলকে একটা কাজে পাঠিয়েছি। এত কথা না বাড়িয়ে চলো, আবার বেরোতে হবে আমাকে। এই ঝড় বৃষ্টি মাথায় করে লিমনের জন্য চলে আসা মানুষটাই প্রকৃত মানুষ। লিমনের কাছে আদর্শ ভাই, অভিভাবক। শাহাদ লিমনের হাত ধরল ছোট্ট বাচ্চাদের মতো, যেন কোনো পিতা আঁকড়ে ধরেছে সন্তানকে। লিমনের সাহায্য নিয়ে জানতে পারলো কেবিন কোনটা। নার্সের পিছু নিল। শাহাদের মুখে মাস্ক থাকাতে হসপিটালে হইচই হয়নি, নতুবা এতক্ষণে একটা লঙ্কা কাণ্ড বেঁধে যেত। রক্ত নেওয়ার সময় দেখে পেশেন্ট ডক্টর তাহির। তাহির শাহাদকে দেখে সালাম দিয়ে এক পাশে দাঁড়ালো। লিমন ইঞ্জেকশন দেখে ঠোঁট উল্টে ফেলই। শাহাদের দিকে ছলছল চোখে তাকাতেই শাহাদ লিমনের পাশে দাঁড়িয়ে মাথা চেপে আঁকড়ে ধরল। লিমন আরেক হাত দিয়ে ভাইয়ের কোমর চেপে ধরেছে। তাহি হতবাক হয়ে দেখছে। নার্স ভ্যাবা চাকা খেয়ে শাহাদের দিকে তাকিয়ে বলে, স্যার পুশ করব? জি করো। তাহি ইশারা দিতেই পুশ করল। লিমনের চোখ দিয়ে অশ্রু ঝরছে। শাহাদ তাকাতেই চোখ বুঝল। শাহাদ তাহির দিকে তাকিয়ে বলল,
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ও সুই ব্লাড দেখলে ভয় পায়, মারাত্মক ফোবিয়া আছে। না হয় আমি কাজ ফেলে আসতাম না, আমি চাইলেই হয়তো দিতে মানা করতে পারতাম, কিন্তু এই ভয়টা কাটিয়ে উঠুক এটাই চাই, তাই নিজেই চলে এসেছি। নেক্সট টাইম আর ভয় পাবে? লিমন দুপাশে মাথা নাড়িয়ে বলে, ভাইজান ভয় পেয়ে কাঁদেনি, মনে হয়েছে আমার পাশে আব্বু দাঁড়িয়ে আছে, আব্বুর কথা মনে পড়ে গিয়েছে। মানুষটাকে যতই ইমোশনাল কথা বলুক, মানুষটা পাথরের মতো থাকে। অকস্মাৎ তাহির দিকে চোখ যেতেই লক্ষ্য করলো মেয়েটা চোখ মুছছে, নিজেকে স্থির করতে পারছে না। শাহাদ আশ্বাস দিয়ে বলে, তাই বাইরে থেকে ফ্রেশ হয়ে আয়, ডেলিভারির মতো গুরুত্বপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত করেছিস, ঘাবড়ালে চলবে না। কম্পিত গলায় বলল। জি ভাইজান। লিমনের দিকে তাকাতেই দেখে ছেলেটা চোখ মুখ বন্ধ করে শুয়ে আছে। এভাবেই একসময় রাশেদের পাশে বসে থাকতো। ইঞ্জেকশন দেখলেই হসপিটাল মাথায় করে তুলতো, ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত। তাহি এক পাশে থাকতো, অন্য পাশে শাহাদ। এখন হয়তো সেই ঘটনার কথা মনে করিয়ে দিল প্রকৃতি মেয়েটাকে। না চাইতেই আমরা বারংবার অপছন্দের অপ্রস্তুত দৃশ্যের মুখোমুখি হয়ে যাই। হয়তো প্রকৃতির ইশারা অন্যদিকে। নিকষ কালো রাত্রি, ঘড়িতে 11:30। হসপিটালের মর্গের পাশের বারান্দায় দাঁড়িয়ে আছে তাহি। এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে থাকাটা সাধারণ মানুষের জন্য হয়তো ভীতিকর, কিন্তু তাহির কাছে ব্যাপারটা স্বাভাবিক। এখানে কর্মরত বেশিরভাগ ডক্টরই জানেন সে কথা। রাত হলেই তাহি এই বারান্দায় দাঁড়ায়। এখানেই রাখা হয়েছিল রাশেদের লাশ। প্রায় 7 ঘন্টা ছিল। পোস্টমর্টম করতে দেয়নি শাহাদের কক্সবাজার থেকে আসতে দেরি হলে হয়তো রাশেদের লাশ সেদিন ছাড়া পেত না। কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে কমান্ডারের লাশ শিপ থেকে ঢাকা পাঠানো হয় নিরাপত্তাহীনভাবে। প্রাইভেট হসপিটাল, আপনজন সম্মান চেনে না। তাহির মনে হয় এখানেই রাশেদ আছে, থাকবে। পুরনো স্মৃতি ভোলার চেষ্টা করে ছুটকে, যত মনে রাখবি তত কষ্ট পাবি। পেছন ফিরে শাহাদকে দেখে টই টই করা অশ্রুধারা ছেড়ে দিয়েছে নেত্রযুগল। ক্রন্দনরত গলায় বলল, ভাইজান আমি কি নিয়ে বাঁচি বলো তো? আমার তো সব ছিল মানুষটা। এত সুখ আমার কপালে কেন সইল না? কেন ওরা কেড়ে নিল আমার প্রাণ? এখন তো আমি জীবন্ত লাশ। রাশেদের চিঠিটা পড়িস, তোকে এভাবেও কখনোই চাইনি, তোকে ভালো রাখতেই ছেড়ে চলে গেল। তুই যদি ভালো না থাকিস হবে? ভাইজান সত্যিই কি ছেড়ে চলে গেছিল নাকি বাধ্য হয়েছিল? জানি না, বাদ দে এসব। আমাকে বাসায় যেতে হবে, লিমনকে নিয়ে যাচ্ছি, তুইও বাসায় যা, বিশ্রাম নে। শাহাদ একা ছেড়ে দিল তাহিকে। এই অবস্থায় এই মেয়েকে সামলানো বড্ড কঠিন। নীরব থেকে ঠিক হয়ে যাবে। মাঝে মাঝে কারোর একা একা যথেষ্ট মন শক্ত হয়। আধা ঘন্টার মাঝে 10 বার ফোন দিয়েছে শাহাদকে, একবারও রিসিভ করেনি। মনে সন্দেহের উদ্রেক হলো। শেফালির ফোনও বন্ধ, ও বাড়ির সাথে যোগাযোগ বন্ধ সম্পূর্ণভাবে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ঘড়িতে রাত 11:30। ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লো ওই বাড়ির উদ্দেশ্যে। রুমে ঢুকে ফ্রেশ হয়ে চুপ করে বিছানায় বসে আছে শাহাদ। লিমনকে যত্ন করে খাওয়াচ্ছে সুলতানা কবির। বাইরে থেকে আসার পর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। দিয়া নির্দোষ ব্যাপারটা শাহাদ মেনে নিতে পারছে না। বারবার মনে হচ্ছে কেন একটা বছর বিনা দোষে শাস্তি পেল এই মেয়ে। অস্বস্তি কাজ করছে ভেতরে। বারান্দার শোষ করা বাতাসে চোখ বুজে এলো। ভাবনায় আসে সেদিনের কথাগুলো, যা দিয়াই বলেছিল। ওনার বয়স অনেক বেশি, আমি কখনোই চাইনি ওনার মতো কাউকে। আর শাহাদ দাঁড়ায়নি সেদিন। এই কথাগুলোর বাকিটুকু কেন এত বছর জানার আগ্রহ হয়নি? তাই এখন সেই ভুল ভেঙে দিয়েছে। তাহি, শেফালি, মনি সকলে গল্প করছিল, তখনই মনি প্রশ্ন করেছিল, শাহাদ ভাইয়ের তো বয়স অনেক বেশি, ওনার সাথে আপনার অ্যাডজাস্ট করতে কষ্ট হয় না? ওনার বয়স অনেক বেশি, আমি কখনোই চাইনি ওনার মতো কাউকে। তবে এখন মনে হয় উনি আমার জন্য শ্রেষ্ঠ জীবন সঙ্গী। আমাকে ওনার চেয়ে ভালো কেউ সামলাতে পারবে না, পারেও না। আমি ওনাকে পেয়ে ধন্য আপু। মানুষ মাত্রই ভুল, তবে শাহাদের জানা নেই এই ভুল
কি করে শুধরাবে। সকলেই ভেবেছে নোমানের ঘটনায় সাহাদ দিয়ার দূরত্ব। দিয়া বারবার নিজেকে নির্দোষ বলেছে, সাহাদের মন বলেছে দিয়া নিরপরাধ। কিন্তু ওই যে এতদিন ভেবে এসেছে দিয়া সাহাদকে মন থেকে চায়নি, হয়তো কোনো সুদর্শন কাউকে চেয়েছে যার বয়স নিজের সাথে মেলে। দিয়ার রূপে মজে যে কেউ তাকে আপন করে নিতে দ্বিধাবোধ করতো না, আর সেই চোখ ধাঁধানো রূপটাই একসময় অসহ্যকর হয়ে ওঠে সাহাদের জন্য। এত চিন্তা, এত চাপ এখন মাথায় প্রচণ্ড প্রদাহ সৃষ্টি করেছে। একটা গভীর পীড়া এই রহস্য ইচ্ছে করেই ভেদ করতে চাইতো না। ইচ্ছে করে পুষে রাখা দূরত্বটা ঘুচে ফেলতে মন চায়। দরজায় কড়া নাড়ার আওয়াজে রুমের বাতি জ্বালিয়ে দেখে শিফা দাঁড়িয়ে। কিছু বলবে? ভাইজান, মনি আপু এসেছে? সাহাদ ভ্রু কুঞ্চিত করে প্রশ্ন করে। কেন? জানি না। যাও, আসছি। হাতের মুঠোফোনে দেখে 12টা 15। ডাইনিং পর্যন্ত আসতেই দেখতে পেল লিমন, সাহাদের মা, শিফা এবং মনি। মনি সাহাদকে সালাম দিল। পানির গ্লাসে পানি ঢেলে সাহাদ 3 ঢোকে পান করলো। সালাম নিয়ে শিফাকে বলল, তোমার ভাবিজানকে ডেকে আনো। শাহজার কান্না শুনতে পাচ্ছে। রুম থেকে ভেসে আসছে সেই আওয়াজ। এখন মেয়েকে দেখতেই পায়নি একটিবারের জন্য। দিয়া ফুলো ফুলো চোখ গাল নিয়ে বেরিয়ে আসে শাহজাকে নিয়ে। মনির দিকে তাকিয়ে মেজাজ খারাপ হলেও নিজেকে সংযত করে একপাশে দাঁড়ায়। শাহজাদ ঝাঁপিয়ে পড়ে সাহাদের কোলে। মেয়েকে আদর করছে সাহাদ। সাহাদের কোলে আসতে না আসতেই শান্ত শাহজা সুলতানা কবিরের দিকে তাকিয়ে বলল, আম্মু, আপনি মনির আপ্যায়ন করা শেষ করেছেন? সুলতানা কবির চমকালেন। এভাবে তো সাহাদ কথা বলে না। তবুও জানালেন, কিসের আপ্যায়ন? মেয়েটা মাত্রই আসলো, ওর নাকি বাসায় মন টিকছে না, তাই চলে এলো। বুঝলাম। আচ্ছা মনিকা থাক, আমার সকালে উঠতে হবে, আমি যাই। শাহজাকে নিয়ে রুমের পথে পা বাড়ালো। থমকে গিয়ে পেছন ফিরে দিয়ার দিকে তাকিয়ে উচ্চ বাচ্চে বলল, দাঁড়িয়ে আছো কেন? নিমন্ত্রণ পত্র দিতে হবে। এই তো যাচ্ছি। কোথায়? জি, আমার রুমে। সাহাদ প্রচণ্ড বিরক্ত হয়ে পিছিয়ে এসে দিয়ার হাত নিজের মুষ্টিতে নিয়ে হাঁটা ধরল রুমে। দিয়া চমকে উঠল। শিফা, সুলতানা কবির বিস্মিত। এ যেন সর্বোচ্চ আশ্চর্যজনক ঘটনা শতাব্দীর। সাহাদ ইপ্রোজ দিয়াকে নিজের কামরায় নিয়ে যাচ্ছে। শিফা সুলতানা কবিরের দিকে তাকিয়ে বলে, আম্মু, আমি যা দেখলাম আপনিও কি তাই দেখলেন? সুলতানা কবির মুচকি হেসে মাথা নেড়ে বলে, আল্লাহ ভালো রাখুক আমার সন্তানদের। মনি হেসে বলে উঠল, সাহাদ ভাই আবার কি দেখবেন, এক্ষুনি বের করে দিবে। তৎক্ষণাৎ রুমের দরজা খুলে সাহাদ বেরিয়ে আসলো। সকলের সামনে দিয়ে ফ্রিজ খুলে পেস্ট্রির বক্সটা বের করে রুমের দিকে এগিয়ে যাওয়ার সময় শিফাকে বলল, তোমার আর লিমনের চকলেট ফ্লেভার আছে, খেয়ে নিও। এটা তোমার ভাবিজানের রেড ভেলভেট। চোখে মুখে উচ্ছ্বাস নিয়ে ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইজান, ইউ আর গ্রেট। আমার আজ খুব খেতে মন চেয়েছিল। সাহাদ মুখে তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলে, মিষ্টি মুখ করো। আম্মু, আপনিও খাবেন। আজ অনেক বড় সমস্যার সমাধান হলো। শুধু দোয়া করবেন কোনো ভূত পেতনির কুনজর যেন না লাগে। আর শেফালির একটু বেশি করে দিবেন, যেন সাঙ্গ পাঙ্গ নিয়ে শুধরায়। নতুবা আজ যে থাপ্পড় ওর গালে দিয়েছি, 2 দিন পর কার না কার গালে পড়বে বলা যায় না। শুভরাত্রি। তখনই সুলতানা কবির এগিয়ে এসে ছেলের মাথায় ফু দিয়ে বলে উঠলেন, শিফা বলে উঠল, আমিন। সাহাদের যাওয়ার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মনি। মনে হলো যেন কথাগুলো ওকেই বলা। এখন শেফালিকে মেরেছে কেন? তাই শেফালির ফোন বন্ধ? রহস্য উদ্ঘাটন করতে হবে, তো নতুন করে প্ল্যান করতে হবে। শেফালির সাথে দেখা করাটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। হয়তো সব উত্তর পেয়ে যাবে সেখানে। রক্তের নীল কালশিটে পড়েছে নাকের পাশটাতে। চোখ মুখ অনেকটাই ফোলা। এত ঘটনা ঘটে গেল অথচ বিশ্বাস আসছে না। বিশ্বাস বড্ড ভয়ঙ্কর জিনিস। যেখানে বিশ্বাস দৃঢ় সেখানে কোনো যুক্তি ঠেকে, আর দুর্বল স্থানে কখনো স্থায়িত্ব আসে না।
নোমানকে অনেকটা নিরাপত্তা দিয়েই পাভেল সহ নিজের উত্তরার ফ্ল্যাটে পাঠিয়েছে সাহাদ। পাভেলের মনে অজস্র প্রশ্ন, করবে কি করবে না ভেবে নোমানের দিকে লক্ষ্য করতেই দেখলো নোমান টেবিলে রাখা কেকটার একটু একটু করে খাচ্ছে। খেতেও কত সংকোচ। প্রথমে নোমানই বলে উঠল, জানিস পাবেন, বস আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করতো। আমি বসের বিশ্বাস রাখতে পারি নাই। সবাই আমার দোষ দেয়, অথচ কেউ শেফালির দোষটা দেখলো না। এই মেয়েটা আমার যে কেমনে ঠকাইলো। একটা প্রশ্ন করি নাই, সুরাইয়ারে কেমনে পাঠাইলে? পাঠানোর শব্দটা বাজে শোনায়। সুরাইয়া অনেক পবিত্র। ওর সাথে আমার সম্পর্ক হয় 4 বছর আগে। কলেজ থেকে আসার সময় শেফালিকে একটা ক্যাফেতে দেখতে পায় অন্য পুরুষ নিয়ে ঢুকতে। রাস্তায় দেখা হওয়ার পর আমাকে জানিয়েছিল। সেদিন পর সুরাইয়া প্রায় নজর রেখেছিল সেই ক্যাফেতে। শেফালি প্রায় যেত। বিশ্বাস কর, আমি সুরাইয়াকে ধমকেছি, বকেছি, অপমান করেছি শেফালিকে নিয়ে এসব বলাতে। যেদিন নিজের চোখে দেখলাম সেদিন নিজের উপরেই আস্থা উঠে গেল। অনেকটা রাগে জেদে জড়িয়ে পড়ি সুরাইয়ার সাথে। বসকে বলা সাহস হয়নি। সময় গড়ায় অপেক্ষা করি শেফালিকে হাতে নাতে ধরার, কিন্তু তার আগে আমি ধরা পড়ে যাই ওর কাছে। শেফালি সেই কথা জেনে শুরু করে ব্ল্যাকমেল করা। কত টাকা যে সরিয়েছি ভাইজানের কাছ থেকে শেফালির জন্য। ওর কথাতে সেদিন ভাবিমার সাথে নিজেকে জড়িয়েছে। কিডন্যাপ করা হলে পালিয়ে আসি। পালিয়ে এসে বড্ড ভুল করেছি। অনুশোচনাতে জীবন আমার অতিষ্ঠ। দুবার সুইসাইড কমিট করতে গিয়েছিলাম। প্রথমবার আমাকে সুরাইয়া বাঁচিয়েছিল, দ্বিতীয়বার ওর মুখটা বেশি ওঠে চোখের সামনে। বসের অ্যাকাউন্ট থেকে এত টাকা আত্মসাৎ করার পর আর সাহস হয়নি মানুষটার মুখোমুখি হয়ে সাফাই দেওয়ার। তবু চেয়েছিলাম, কিন্তু চারদিকে শেফালি শত্রু দিয়ে ঘিরে রেখেছে। আমাকে পেলেই যেন শুট করে। পাভেল নীরবে প্রশ্ন করল, সুরাইয়াকে চাইলেই তো বিয়ে করতে পারতে, করলি না কেন? তোকে আর বসকে লাগবে বর্ষাযোগ্য স্থান হিসাবে। সুরাইয়া তোকে ছাড়া বিয়ে করবে ভাবলি কি করে? পাভেল নিরুত্তর। আরেকবার বিশ্বাস করতে মন টানছে। প্রতিটি মানুষই দ্বিতীয়বার সুযোগ আশা করে। নোমান কেকের দিকে দৃষ্টি ফেলে বসে আছে। সাহাদ এখন সবাইকে কেক কিনে দিয়েছে। পাভেল কিছুটা অবাক হয়ে ভাবে, বস কেকও খাওয়ায়, তাও আবার সকলের পছন্দের ফ্লেভার। কাঁধে পাভেলের হাত পড়াতে সেদিকে তাকালো। পাভেল মুখোমুখি চেয়ার টেনে বসে বলল, শেফালিকে আগে ডিভোর্স দিতে হবে। সেটাই কি করবি? ও তো দিবে না। জানি না। কথা না বাড়িয়ে বাইরে থেকে আনা খাবার দুজনেই খেয়ে নেয়। রাত 1:50। সাহাদের ফোন পেয়ে ঘাবড়ে গেল দুজনেই। নোমান তো থতমত খেয়ে বলেই ফেলল, দোস্ত আবার কি হয়েছে? চুপ থাক, আগে দেখি রিসিভ করে। হ্যালো বস, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে প্রতিউত্তর আসলো, কথা হচ্ছে গুরুত্বপূর্ণ। পাভেলের মুখভঙ্গি গম্ভীর, খুব মনোযোগপূর্ণ কোনো আদেশ পালন করার নির্দেশ এসেছে। নোমান ঘন ঘন ঢোক গিলছে। পাভেল ফোনটা রেখে নোমানের দিকে তাকিয়ে বলে, বস বলছে আগামীকাল এখানে বিয়ে পড়াতে। কিভাবে সম্ভব? আমিও অবাক। আচ্ছা দেখা যাক। বস এমন কোনো ডিসিশন নেবে না যাতে আমাদের ক্ষতি হয়। আল্লাহ ভরসা। রুমের পরিবেশ থমথমে। দিয়া বসে আছে সাহাদের বিছানায়। শাহেজা ঘুমাচ্ছে। রুমে আসার পর থেকে চারপাশ নিস্তব্ধ। সাহাদ বারান্দায়, একবারের জন্য রুমমুখী হয়নি। দিয়া নিজেও বুঝতে পারছে না এখন কি হয়েছে। সকালের ব্যাপারের পর শাহিন বাসা থেকে বেরিয়ে গিয়েছে। সুলতানা কবিরকে ফোন দিয়ে জানিয়েছে প্রয়োজন হলে বাসায় আসবে। লজ্জায় দিয়ার মুখোমুখি হতে চাইছে না। ভাইয়ের মতো একজন শ্রদ্ধাভাজন মানুষের চরিত্রকে কিভাবে দূষিত করতে পারলো শেফালি? যেই মেয়েকে পছন্দ করে সেই মেয়ে যদি শুনে এমন কথা, পরিবারে কি আসবে? তবে ঘন্টার কাঁটা পেরিয়ে 3টে। রুমের মাঝে নিভু নিভু করে ঝাড়বাতিটা জ্বলছে। এসির কনকনে বাতাস গায়ে লাগছে। রিমোটটা পেয়ে টেম্পারেচার 22 করে দিল। কোথায় শোয়া উচিত বুঝতে পারছে না। ফোঁস করে দম ফেলে উঠে দাঁড়ায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একটা টিস্যু নিয়ে মুখটা মুছে নিল। রেড ভেলভেট কেকটা টেবিলের উপর। অনেকদিন পর দেখে লোভ সামলাতে পারল না। এছাড়া মানুষটা তো বলেই গেল খেয়ে নিতে, সেজে গেল আর রুমে আসলো না। কি বলে ডাকবে তাও বুঝতে পারছে না। সোফায় বসে প্লেটটা হাতে নিল।
খাওয়া শেষ করতেই মানুষটা বারান্দার দরজা আটকে ভেতরে আসলো। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।